অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা রইল। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব একাদশ শ্রেণীর ভূগোল প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ভূমিকম্প সম্পর্কে। তো প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা শেষে তোমরা ভূমিকম্পের সংজ্ঞা দিতে পারবে, ভূমিকম্পের কারণ ও ফলাফল সম্পর্কে ব্যাখ্যা দিতে পারবে। তো আমরা আলোচনায় যাই। প্রথমেই আমরা জানবো যে ভূমিকম্প কি, ভূমিকম্প কাকে বলে। প্রাকৃতিক অপ্রাকৃতিক কারণবশত পৃথিবীর পৃষ্ঠ যে কণিকের জন্য স্পন্দন বা ঝাঁকুনির সৃষ্টি হয় তাকে বলা হয় ভূমিকম্প। পৃথিবীর অভ্যন্তরে যেখানে ভূমিকম্পের সৃষ্টি হয় তাকে বলা হয় ভূমিকম্পের কেন্দ্র। আর ভূমিকম্পের কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠের দূরত্ব যে জায়গায় সবচেয়ে কম তাকে বলা হয় উপকেন্দ্র। আমরা একটু চিত্রটা দেখে আসি। আমরা ধরি এটা হলো পৃথিবী, এটা হলো ভূমিকম্পের কেন্দ্র। এই কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠের এই জায়গায় দূরত্ব হলো সবচেয়ে কম, আর এই দূরত্বগুলো কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এই দিকে দূরত্ব আরো বেশি বৃদ্ধি পাবে, অর্থাৎ যে জায়গায় দূরত্ব কম তাকে বলা হলো উপকেন্দ্র। আর পৃথিবীর এই ভূমিকম্পের কেন্দ্র থেকে এই তরঙ্গগুলো চারিদিকে ঢেউয়ের মতো ছড়িয়ে যায়। অর্থাৎ এই ভূমিকম্পের যে তরঙ্গ আছে এই তরঙ্গগুলোকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটা পি তরঙ্গ বা প্রাইমারি ওয়েভ, এস তরঙ্গ সেকেন্ডারি ওয়েভ, আর একটা হলো লংজিটাইডিনাল ওয়েভ বা এল তরঙ্গ। এখন এই পি তরঙ্গগুলো দেখা যাচ্ছে যে পৃথিবীর কেন্দ্র ভেদ করে অপর প্রান্ত পর্যন্ত যেতে পারে, অর্থাৎ তরল বা কঠিন পদার্থ সমস্ত পদার্থের ভিতর দিয়ে পি তরঙ্গ যেতে পারে। কিন্তু এস তরঙ্গ কঠিন পদার্থের ভিতর দিয়ে যেতে পারে, কিন্তু তরল পদার্থের ভিতর দিয়ে প্রবেশ করতে পারে না। আর এল তরঙ্গ এই পৃথিবীর ভূমিকম্পের তরঙ্গ যখন পৃথিবীর পৃষ্ঠে আসে পৃষ্ঠ থেকে চারিদিকে ছড়িয়ে যায় অনুভূমিক ভাবে, এটাকে বলা হয় হলো এল তরঙ্গ। এখন এই ভূমিকম্প কেন হয় সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা জানি যে পৃথিবী একটা উত্তপ্ত বাষ্পপিণ্ড ছিল, কালক্রমে এটা তাপ বিকিরণ করে শীতল হয়। শীতল হয়ে প্রথম হয় তরল, তারপরে হলো কঠিন আকার ধারণ করে। কিন্তু পৃথিবীর অভ্যন্তরে এখনো কিন্তু উত্তপ্ত গলিত পদার্থ রয়েছে। কাজেই এই গলিত পদার্থের উপরে পৃথিবীর যে অশ্বমণ্ডল আছে সেই নমনীয় মণ্ডলের উপর ভাসমান। কাজে এই পৃথিবীর যে অশ্বমণ্ডল আছে এটা যে কোনো সময় কিন্তু নড়াচড়া বা কম্পন ঘটতে পারে। তো ভূমিকম্পের যে সমস্ত কারণগুলো আছে সেগুলো নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। প্রথমে হলো ভূপাত। কোনো পাহাড় পর্বত থেকে যদি বড় ধরনের ভূমি যদি ধসে পড়ে তাহলে কিন্তু ভূমিকম্পের সৃষ্টি হতে পারে। সাধারণত ভঙ্গিল পর্বত অঞ্চলে এই ধরনের ভূমিকম্প লক্ষ্য করা যায়। শিলাচ্যুতি বা শিলাতে ভাঁজের সৃষ্টি, অর্থাৎ পৃথিবী যে তাপ বিকিরণ করে যে সংকুচিত হচ্ছে এই কারণে অনেক সময় দেখা যায় ফাটলের সৃষ্টি হতে পারে, বা কোনো জায়গায় শিলা স্থানচ্যুত হতে পারে, যে কারণে কিন্তু ভূমিকম্পের সৃষ্টি হতে পারে। তাপ বিকিরণের কারণে কিন্তু ভূমিকম্পের সৃষ্টি হতে পারে, অর্থাৎ পৃথিবী সংকুচিত হচ্ছে, তাপ বিকিরণ করে যখন সংকুচিত হয় তখন শিলা রাশির উপরে যে ভাঁজের সৃষ্টি হয় তখন ভূমিকম্পের সৃষ্টি হতে পারে। ভূগর্ভস্থ বাষ্প। আমরা জানি যে অশ্বমণ্ডলের নিচে উত্তপ্ত গলিত পদার্থ আছে, এখানে প্রচন্ড বাষ্প থাকে। এই বাষ্প যদি অশ্বমণ্ডলের নিচে ধাক্কা দেয় তাহলে কিন্তু ভূমিকম্পের সৃষ্টি হতে পারে। ভূগর্ভস্থ চাপের হ্রাস। পৃথিবীর অভ্যন্তরে যদি চাপ হ্রাস পায় তাহলে এই যেখানে যে নমনীয় বস্তু বা কঠিন বস্তু আছে এগুলি তরল হয়ে নিচের দিকে নামতে থাকে, সেই কারণে কিন্তু ভূমিকম্পের সৃষ্টি হতে পারে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। আমরা জানি ভূত্বক বা অশ্বমণ্ডল সব জায়গায় এক ধরনের গভীর বা পুরুত্ব নয়। কোনো দুর্বল অংশ বা ফাটলের অবস্থান থাকলে ভূঅভ্যন্তর থেকে গলিত পদার্থ প্রচন্ড বেগে বের হয়, যে কারণে ভূমিকম্পের সৃষ্টি হতে পারে। ভূপৃষ্ঠের চাপ বৃদ্ধি। কোনো নিচু অঞ্চলে যদি আস্তে আস্তে পলি সঞ্চিত হয় তাহলে সেখানে চাপ বেশি পড়ে। কারণ সাগর মহাসাগরের তলদেশে যদি পলি সঞ্চিত হতে হতে চাপ বৃদ্ধি পায় তখন নিচের দিকে অনেক সময় ধসে পড়ে, যে কারণে কিন্তু ভূমিকম্পের সৃষ্টি হতে পারে। হিমবাহের প্রভাব।
কোনো পর্বত থেকে যখন বরফ স্তূপ নিচের দিকে নামতে থাকে, তখন যে উঁচু নিচু অঞ্চলে যখন নামে, তখন এই হিমবাহের ঝাঁকুনিতে অনেক সময় ভূমিকম্পের সৃষ্টি হতে পারে। পাত সঞ্চালনের কারণে কিন্তু ভূমিকম্প সৃষ্টি হতে পারে। অর্থাৎ আমরা জানি পৃথিবীতে অনেকগুলি পাত রয়েছে, অর্থাৎ 27টি পাত রয়েছে। এর মধ্যে হলো 7টি বড় এবং 20টি ছোট প্রকৃতির। এই পাত সীমানায় সাধারণত ভূমিকম্প বেশি সংঘটিত হয়ে থাকে। তারপরে বর্তমানে দেখা যায় যে বৈজ্ঞানিকরা বিভিন্ন ধরনের যে পারমাণবিক বোমা আছে, এই বোমাগুলো পৃথিবীর অভ্যন্তরে ভূগর্ভে বিস্ফোরণ ঘটিয়ে পরীক্ষা নিরীক্ষা করে। এর কারণে কিন্তু ভূমিকম্পের সৃষ্টি হতে পারে। এখন এই ভূমিকম্পের কারণ সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখন ভূমিকম্পের ফলাফলটা কি, এই কি ধরনের ফলাফল হতে পারে। আমরা জানি যে ভূমিকম্প একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে পারে। অর্থাৎ প্রকৃতির যতগুলো যে ভয়াবহ ঘটনা আছে, তার ভিতর ভূমিকম্প হলো অন্যতম। এই ভূমিকম্পের কারণে শিলাতে ফাটলের সৃষ্টি বা শিলাচ্যুতি ঘটতে পারে। আমরা জানি যে এত সময় যে কারণ বললাম, ভূমিকম্পের কারণে যেমন শিলাচ্যুতি বা শিলাতে ভাঁজের সৃষ্টির কারণে যেমন ভূমিকম্প হয়, আবার ভূমিকম্পের কারণে কিন্তু অনেক সময় শিলাচ্যুতি বা শিলাতে ভাঁজের সৃষ্টি হতে পারে। তারপরে সমুদ্র তলের পরিবর্তন। ভূমিকম্পের কারণে অনেক সময় দেখা যায় যে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে দ্বীপের সৃষ্টি হতে পারে, আবার কোনো উঁচু ভূমি নিচু হয়ে সমুদ্র গর্ভে বিলীন হয়ে যেতে পারে। নদীর গতিপথের পরিবর্তন। নদী যে প্রবাহিত হয়, অনেক সময় দেখা যায় যে ভূমিকম্পের ঝাঁকুনিতে দুই পার থেকে মাটি ধসে বা মাটি সঞ্চিত হয়ে তার গতিপথ বন্ধ হয়ে যেতে পারে, বা অনেক সময় গতিপথ পরিবর্তন হয়ে যেতে পারে। ভূমির উত্থান এবং অবনমন। অনেক সময় দেখা যায় যে ভূমিকম্পের কারণে উঁচু ভূমি নিচু হতে পারে, আবার নিচু ভূমি উঁচু হতে পারে। হিমানি সম্প্রপাত। ভূমিকম্পের কারণে পাহাড় পর্বত থেকে যে সমস্ত বরফ স্তূপ আছে, এইগুলো অনেক সময় ধসে হিমানি সম্প্রপাত ঘটতে পারে। বন্যার সৃষ্টি। ভূমিকম্পের কারণে বন্যার সৃষ্টি হতে পারে। অর্থাৎ সমুদ্রের তীরভূমি তলদেশে যদি ভূমিকম্প হয়, তাহলে তীরভূমি থেকে পানি অনেক নিচে নেমে যায়, পরক্ষণে আবার প্রায় 10-15 মিটার উঁচু হয়ে ঢেউ সমুদ্রের উপকূলে আঘাত হানে এবং সেখানে কিন্তু সুনামি বা বন্যার সৃষ্টি করতে পারে। ধ্বংসলীলা। ভূমিকম্পের আসলে ধ্বংসলীলা খুবই ভয়াবহ। ভূমিকম্পের কারণে শহর বন্দর নগর ধ্বংস হয়ে যেতে পারে, টেলিফোন লাইন বা গ্যাস লাইন এগুলি ফেটে যেতে পারে বা অগ্নিকাণ্ড ঘটতে পারে, মানুষের জীবনহানি হতে পারে, পশু পাখি মারা যেতে পারে, তারপরে ফসলের ধ্বংস হতে পারে। কাজেই দেখতে পাই আমরা যে ভূমিকম্পের ফলাফলটা অত্যন্ত ভয়াবহ। এই ভূমিকম্পের কারণ ও ফলাফল সম্পর্কে আমাদের সকলের একটা স্বচ্ছ ধারণা থাকা উচিত। ভূমিকম্পের এই যে ফলাফলটা আছে, এটা হয়তো আমরা যদি একটু সচেতন থাকি তাহলে এখান থেকে কিছুটা রক্ষা পেতে পারি। কিন্তু ভূমিকম্পের পূর্বাভাস কিন্তু আসলে প্রথমে দেওয়া সম্ভব না। আমরা যেমন আবহাওয়ার পূর্বাভাস পেতে পারি, কিন্তু ভূমিকম্পের পূর্বাভাসটা কিন্তু এইভাবে দেওয়া সম্ভব হয় না। কিন্তু ভূমিকম্প সম্পর্কে যদি আমাদের সকলের একটা ধারণা থাকে, তাহলে এই ক্ষয়ক্ষতি থেকে হয়তো আমরা কিছুটা রক্ষা পেতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, আজকে যে আমরা আলোচনা করলাম ভূমিকম্পের কারণ ও ফলাফল, এটা সম্পর্কে তোমরা একটু ভালো করে পড়বে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলের শুভকামনায় আজকের ক্লাস এখানে শেষ করছি।